আসসালামু আলাইকুম। আজকে পরিণতি ও সুশাসন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। এক ক্লাসে তোমাদের সম্পূর্ণ অধ্যায়টা শেষ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। অধ্যায়ের নাম হলো রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশের স্বাধীনতা লাভ। এই অধ্যায়টি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, প্রায় 3টার মতো প্রশ্ন আসতে পারে। তো সময় নষ্ট না করে শুরু করি। কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে এবং সবসময় পাশে থাকবে। বিসমিল্লাহ। ফয়েজে আন্দোলন হাজী শরীয়ত উল্লাহ প্রভাব। হাজী শরীয়ত উল্লাহ ছিলেন একজন ধর্মীয় নেতা, সমাজ সংস্করণ, রাজনৈতিক নেতা ও সর্বোপরি ইংরেজ শাসনের বিরুদ্ধে এক বলিষ্ঠ ও প্রতিবাদী কণ্ঠস্বর। তিনি ছিলেন ফয়েজি আন্দোলনের নেতা। ফয়েজি আন্দোলন হলো ইসলামের ফজর ভিত্তিক ধর্মীয় সংস্কার আন্দোলন। শরীয়তুল্লাহ ধর্মীয় সংস্পর্শের পাশাপাশি কৃষক, তাঁতি ও অন্যান্য পেশাজীবী মানুষের জমিদার ও নীলকরদের শোষণ থেকে মুক্তি করার জন্য প্রতিবাদী আন্দোলন পরিচালনা করেছিলেন। হাজী শরীয়উদ্দিন দীর্ঘ 20 বছর মক্কায় অবস্থান করে ইসলাম শাস্ত্রের গভীর জ্ঞান অর্জন করেন। দেশে ফিরে তিনি আরবের ওয়াহাবি আন্দোলন আদায়ে ফয়াজারি আন্দোলনের ডাক দেন। তিনি মুসলমান সমাজ থেকে জাত প্রথা, উল্লেস ও পীর পূজা, কবর পূজা প্রভৃতি কুসংস্কার দূর করার জোর চেষ্টা করেন। ফয়াজি আন্দোলন ছিল সমাজে শোষিত নিপীড়িত মানুষের পক্ষে। ধর্মীয় সংস্কারের পাশাপাশি কৃষকের, জমিদার, নীলকরদের অত্যাচার ও শোষণ থেকে মুক্তি করাই ছিল হাজী শরীয়তুদ্দিনের উদ্দেশ্য। তিনি মুসলমানদের মধ্যে প্রচার করেছেন লাঙল যার জমি তার, এই জমিন আল্লাহর, সুতরাং খাজনা দেবে আল্লাহকে। ব্রিটিশ অথবা তাদের সহযোগী হিন্দু জমিদারকে কোনো খাজনা দেওয়া যাবে না। শরীয়তুদ্দিন সরকারি খাজমহলগুলো দখলে এনে গরিব কৃষকদের মধ্যে বিতরণ করেন। পূর্ব বাংলার নির্যাতিত কৃষকের তিনি ঐক্যবদ্ধ ও সংগঠিত করেন। শরীয়তুদ্দিন আন্দোলন সংগ্রাম কয়েক বছরের মধ্যে ফিরোজপুর, বরিশাল, খুলনা, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ময়মনসিংহ, ত্রিপুরা প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। তারা আন্দোলন ছিল সত্যের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে। 1837 সালে শরীয়তুদ্দিন সংগ্রাম অনুশীলনদের সংখ্যা ছিল প্রায় 12,000। এই বিপুল সংখ্যক লোকের বাহিরে ছিল এক বিশাল জনগোষ্ঠী যারা তার আন্দোলনকে সমর্থন করে ও সহযোগিতা করত। ফয়াজারি আন্দোলন ধর্মীয় সংস্কারের উদ্দেশ্য শুরু হলেও পরবর্তী সময়ে এটি কৃষকদের অধিকার আদায়ের আন্দোলন রূপ লাভ করে। হাজী শরীয়তুদ্দিন আহমেদ আন্দোলনের রূপ লাভ করেন। তাই হাজী শরীয়তুদ্দিন আহমেদের পূর্ণ জগতের সৈনিকের পাশাপাশি শোষণ, জমিদার ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের অদম্য যোদ্ধা হিসেবে পরিচিত। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে পটভূমি তিতুমীরের অবদান। ব্রিটিশ বিরোধী আন্দোলনে অগ্র সৈনিক শহীদ তিতুমীরের আসল নাম ছিল শহীদ মীর নিসার আলী। তিনি দেশের মানুষের ইংরেজ জমিদার ও নীলকরদের অত্যাচার ও শোষণের হাত থেকে রক্ষার প্রচেষ্টা চালান। তিনি কৃষকদেরকে অনেক অধিকার সম্পর্কে সচেতন করে তোলেন এবং তাদেরকে সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানায়। শোষকদের বিরুদ্ধে লড়াই করার জন্য তিনি কৃষকদের সামরিক প্রশিক্ষণ দিতে শুরু করেন। এর লক্ষ্যে
এর লক্ষ্য ছিল পশ্চিমবঙ্গের বাসাসাতের নিকটবর্তী নারিকেল বাইয়া নামক স্থানে একটি বাঁশের কেল্লা ও দুর্গ নির্মাণ করেন। তিতিমির কৃষক আন্দোলন ও বারাসাত বিদ্রোহ ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে শক্তিশালী বিদ্রোহ। এর মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে রক্তদান ব্যতীত স্বাধীনতা অর্জন সম্ভব নয়। তিনি নারিকেল বাড়িয়ার আশেপাশে জমিদারদের পরাজিত করে 24 পরগনা ও নদিয়া এবং ফরিদপুর জেলায় কিছু অংশ পর্যন্ত স্বাধীন প্রশাসন চালু করেন এবং কোম্পানি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। ইংরেজদের সামরিক শক্তি ও নীলকর ও জমিদারের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে তিতুমিরের বাঁশের কেল্লা ছিল সাহস এবং দেশপ্রেমের প্রতীক, যা যুগে যুগে বাঙালিকে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে সাহায্য জুগিয়েছে, প্রেরণা জুগিয়েছে স্বাধীনতার পথে এগিয়ে যেতে। 1831 সালে ইংরেজ বাহিনীর সাথে যুদ্ধ তিতিমির শহীদ হন। তিতিমিরের অত্যাচার ও আত্মত্যাগ বাঙালিদের জন্য একটি আত্মত্যাগের ও প্রেরণা রয়েছে। বাংলার মানুষ মুক্তির লক্ষ্যে তিতিমিরের প্রথম সংগ্রাম ও সার্বভৌমত্ব রাষ্ট্রের স্বপ্ন দেখেন। অন্যায় অবিচার তথা স্বাধীনতার জন্য সংগ্রাম করার যে শিক্ষা বাঙালির তার কাছে থেকে পেয়েছে, এতে অনুগ্রহীত হয়ে তারা পাকিস্তানের বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং চূড়ান্তভাবে বাংলাদেশ নামক স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। এরপর আমরা দেখব শিক্ষা বিস্তারে নবাব আব্দুল লতিফের অবদান। শিক্ষা বিস্তারে নবাব আব্দুল লতিফের অবদান অপরিসীম। তিনি স্যার সৈয়দ আহমদের মতো বুঝতে পেরেছেন যে আধুনিক শিক্ষা ও জ্ঞানের বিজ্ঞান চর্চা ছাড়া অবহেলিত মুসলিম সম্প্রদায়ের উন্নতি ও মুক্তির কোনো অবস্থান নেই। তাই তিনি শিক্ষা বিস্তারের উদ্যোগ গ্রহণ করে কলকাতার ইংরেজি শিক্ষার প্রসার উদ্দেশ্য 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত করে। নবাব আব্দুল লতিফ প্রচেষ্টায় তিনি 1855 সালে প্রেসিডেন্ট কলেজ রূপান্তরিত হয়। মুসলিমদের ইংরেজি শিক্ষার মাধ্যমে আধুনিক পাশ্চাত্য শিক্ষার চিকিৎসা শিক্ষিত হয়ে ওঠে। 1863 সালে তিনি কলকাতায় মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করেন। কলকাতা আমিয়া মাদ্রাসায় তার প্রচেষ্টার আরও পটিয়ান বিভিন্ন বিভাগ খোলা হয়। নবাব আব্দুল লতিফ মাদ্রাসাও যথেষ্ট উন্নতি সাধন করে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের জন্য যথেষ্ট চেষ্টা করেন। পাশাপাশি 1806 সালে দানবীর হাজী মোহাম্মদ মহসিন উদ্যত্ত 1,56,000 টাকা তহবিলে সাহায্য করে হুগলি কলেজ ও স্কুল প্রতিষ্ঠা করেন। তার প্রচেষ্টায় মুনসিন ফান্ডের টাকা দিয়ে শিয়া সুন্নি উভয় সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যবস্থা করা হয়। তিনি উচ্চশিক্ষায় মুসলমানদের জন্য শিক্ষার মাধ্যম হিসাবে উর্দুকে এবং নিম্ন শ্রেণীর মুসলমানদের জন্য শিক্ষা মাধ্যম হিসাবে বাংলাকে গ্রহণ করার জন্য ইংরেজ সরকারের কাছে সুপারিশ পেশ করে। কর্ম প্রশাসন পাশাপাশি নবাব আব্দুল লতিফ রচনাবলী তার শিক্ষা অনুরোধের পরিচয় পাওয়া যায়। শিক্ষার প্রতি তার অনুরাগের পরিচয় পেয়ে 1880 সালে ভারত নিযুক্ত ব্রিটিশ সরকারের তদানীন্তন বড়লাট লর্ড এলগিন তাকে নবাব ও নবাব বাহাদুর উপাধির ভূষিত করে। নবাব আব্দুল লতিফ শিক্ষাকে সর্বকিছুর ঊর্ধ্বে স্থান দিয়েছেন এবং সমাজ জীবনে শিক্ষাক্ষেত্রে নিজেকে নিয়োজিত রেখেছেন। তার ঐতাত্ত্বিক প্রচেষ্টা মুসলিম সম্প্রদায়ের জন্য
সচেতনতা সৃষ্টি হয়। এ কারণে নবাব আব্দুল লতিফ বাংলার নবজাগরণের অগ্রগতি হিসাবে ইতিহাসে স্থান করে নিয়েছেন। এরপর আমরা দেখব শিক্ষা ও রাজনৈতিক ক্ষেত্রে নবাব স্যার সলিমুল্লাহর অবদান। শিক্ষা ও রাজনৈতিক ক্ষেত্রে নবাব স্যার সলিমুল্লাহর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। পূর্ব বাংলার জনগণের মধ্যে শিক্ষা বিস্তারে নবাব স্যার সলিমুল্লাহ অগ্রগতি পূর্ব বাংলার জনগণের মধ্যে শিক্ষা বিস্তার এর ভূমিকা পালন করে। তিনি প্রতিনিধিত্ব করেছেন যে শিক্ষা দায়িত্ব ভূমিকা পালন করে। শিক্ষা ও বিদ্যার উন্নতি না হলে, আধুনিক জ্ঞান বিজ্ঞান সম্বন্ধে ধারণা না থাকলে মুসলমানরা কোনো দিক দিয়েই এগিয়ে যেতে পারে না। এজন্য তিনি মুসলমান সমাজে শিক্ষা বিস্তারে মনোযোগী হন এবং নানা রকম পদক্ষেপ গ্রহণ করে। এ লক্ষ্যে নবাব স্যার সলিমুল্লাহ নিজ উদ্যোগে পুরানো ঢাকায় আহসান উল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। এছাড়াও তিনি মিটফোর্ড হাসপাতাল প্রতিষ্ঠা সক্রিয় স্থাপন করে সহযোগিতা প্রদান করে। 1911 সালে বঙ্গভঙ্গ রোধের কারণে তিনি ভীষণভাবে মহামত হয়। 1921 সালে 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতে নবাব স্যার সলিমুল্লাহ অবদান ছিল উল্লেখযোগ্য। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে মুসলমান ছাত্রদের অবসীম সমস্যা সমাধানের জন্য একটি হল নির্মাণ করা হয়। নবাব সলিমুল্লাহ অবদানের প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও তার স্মৃতিকে ধরে রাখার জন্য এই ছাত্রাবাসীদেরটি নানা রকম করা হয় সলিমুল্লাহ মুসলিম হল। নবাব স্যার সলিমুল্লাহ রাজনৈতিক ক্ষেত্রে অসামান্য অবদান রয়েছে। তিনি বাংলার সংখ্যাগরিষ্ঠ কিন্তু পচ্ছবদ্ধ অবহেলিত মুসলমান সম্প্রদায়ের রাজনৈতিক অধিকার আদায় ও অর্থ-সামাজিক উন্নয়নে প্রশাসনিক অবদান রেখেন। তিনি ছিলেন বাংলাসহ বৃহত্তর ভারতের মুসলমানদের অবস্থানে উন্নতিকল্প গঠিত মুসলিম লীগের অন্যতম প্রতিষ্ঠাতা। 1906 সালে 27 থেকে 30 ডিসেম্বর নবাব ঢাকা বাগানবাড়িতে সর্বভারতীয় মুসলিম নেতা ও বৈঠকে তার প্রস্তাবটি ভিত্তিতে সর্বভারতীয় মুসলিম লীগ গঠন করে। সলিমুল্লাহ এর সহসভাপতি এবং গঠনতন্ত্র তৈরি কমিটির সদস্য মনোনয়ন হয়। নবাব সলিমুল্লাহ বিশেষ বঙ্গভঙ্গের পরিকল্পনার পক্ষে 1905 সালে বঙ্গভঙ্গ পরিকল্পনার পর থেকে জোরালো অবস্থান নিয়েছেন। কংগ্রেস বিরোধিতার মুখে বঙ্গ বিভাগ টিকিয়ে রাখার পক্ষে জনমত সংগঠন করলে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নতুন প্রদেশ প্রতিষ্ঠানের দিনই তার সভাপতিত্ব পূর্ববঙ্গের নেতৃত্বস্থানের মুসলিমদের এক সভার মহাডেরম্যান প্রভিন্সিয়াল ইউনিয়ন নামে একটি রাজনৈতিক সংগঠন গঠন করে। এই সংগঠন বাঙালি মুসলমানদের গুরুত্ব রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেন। তাছাড়া ভারতের মুসলমানদের জন্য স্বতন্ত্র নির্বাচন অবস্থা চালু দাবিতে সলিমুল্লাহ 1906 সালে ভারত ভাইসরয় লর্ড মিল্টনের সাথে প্রতিনিধিত্ব দল নিয়ে সাক্ষাৎ করেন। 1909 সালে মলে মিল্টন সংস্কার আইনে মুসলমানদের জন্য স্বতন্ত্র নির্বাচন প্রথা স্বীকৃত হয়। এই স্বীকৃত নির্বাচন প্রথা পরবর্তীকালে মুসলমানদের প্রার্থী সংরক্ষণ ও তাদের রাজনৈতিক অগ্রগতি সাধনে সহায়তা করে এবং অনুসর্গ মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য পূর্ব বাংলায় যে স্বয়ত্ত প্রদেশ গঠনে স্বপ্ন তিনি দিয়েছেন, আজকে স্বাধীন বাংলাদেশ গড়ে তোলার পিছনে তার ভূমিকা আছে। এরপর নেক্সট টপিক, উপনিবেশিক যুগে বাংলায় হিন্দু মুসলমানের ঐক্য প্রচেষ্টা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অবদান। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন হিন্দু মুসলমানদের ঐক্য স্থাপনকারী ও সাম্প্রদায়িক নেতা। 1911 সালে যখন বঙ্গভঙ্গ রোধ হয় তখন ভারতীয় উপমহাদেশ হিন্দু মুসলিম সম্প্রতি অনেক ক্ষতি হয়।
সম্প্রতি প্রসার লাভ করার জন্য ধর্মীয় কেন্দ্রিক জাতীয়তার বীজ অঙ্কুরিত হয়। 1920 সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগী আন্দোলন শুরু করে। আবার প্রথম বিশ্বযুদ্ধে তুর্কি, জার্মান অক্ষশক্তি ব্রিটেনের মিত্রশক্তির নিকট পরাজিত হয়। তখন ভারতের মুসলমান নেতৃত্বে তুরস্কের খেলাফত রাখার লক্ষ্যে খেলাফত আন্দোলন গড়ে তোলেন। এই দুই আন্দোলনে দুই ধর্মের নেতা ও সাধারণ মানুষের অংশ নেওয়া সম্প্রতি কিছুই ফিরে আসে। তবে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে আবার দূরত্বের সৃষ্টি হয়। হিন্দু ও মুসলমান এই সম্পত্তির বিরুদ্ধে বাংলার নেতা চিত্তরঞ্জন দাসকে উদ্বিগ্ন করে তোলে। তিনি স্পষ্ট বুঝাতে পেরেছেন যে বাংলায় হিন্দু ও মুসলিম সম্পর্ক ঠিক না হলে কোনো সম্প্রদায় ভালো থাকবে না। এই উদ্দেশ্যে সামনে রেখে বাংলায় মুসলিম ও হিন্দু সমস্যা দূর করার জন্য দূরদর্শ অসাম্প্রদায়িক এই নেতা ঐকান্তিক প্রচেষ্টা সম্প্রদায় কাজ দল ও মুসলমান নেতাদের মধ্যে 1923 সালে বেঙ্গল প্ল্যাটো নামে একটি চুক্তি সংরক্ষিত হয়। বাংলা তথা ভারতবর্ষে হিন্দু মুসলমানের সম্পর্কে উন্নয়ন এবং বেঙ্গল প্ল্যাটো সহায়তা ক্ষেত্রে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যে ভূমিকা রাখেন তা অবিস্মরণীয়। চিত্তরঞ্জন দাস একজন দূরদর্শী ও বাস্তববাদী রাজনৈতিক হিসেবে বুঝাতে পেরেছেন যে বাংলায় মুসলমানদের দাবি দেওয়া উদ্দেশ্য ও ভারতের স্বাধীনতা অর্জন সমস্যা নয়। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের উক্ত দৃষ্টিভঙ্গি ও সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে বাংলার নেতা কে ফজলুল হক ও সোহরাওয়ার্দী প্রমুখ এর সাথে সহযোগিতায় হাত পেতে হয়। তার সকল সংকলিত ঊর্ধ্বে উঠে হিন্দু মুসলমান সম্প্রদায়ের বন্ধুত্বের দৃঢ়তা করার লক্ষ্যে দীর্ঘ আলাপ আলোচনার পর ওই ঐতিহাসিক চুক্তি বেঙ্গল প্ল্যাটো সম্পাদন করেন। সম্প্রদায়িত পরিচয়ের বাহিরে জনগণের মুক্তির লক্ষ্যে আন্দোলন করেছেন বলে চিত্তরঞ্জন দাসকে হিন্দু মুসলমান ঐক্য স্থাপনকারী হিসেবে আখ্যায়িত করা হয়। কৃষক স্বার্থ শিক্ষা বিস্তার বাঙালি জাতীয়তা বিকাশে শেরে বাংলা কে ফজলুল হকের অবদান। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী শেরে বাংলা কে ফজলুল হক 1873 থেকে 1962 সর্বসময় বাঙালির দাবি দাওয়া আদায়ে স্বেচ্ছ ছিলেন। অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির অধিকার ও রাজনৈতিক নেতা, একধারে কৃষকদরদি ও শিক্ষানুরাগী ছিলেন। একজন জনঘনিষ্ঠ বাঙালি নেতা হিসেবে শেরে বাংলা কে ফজলুল হক বাংলার কৃষক সমাজের চুক্তির দর্শনী হিসেবে অভিহিত হয়। কৃষক নির্ভর বাংলা অঞ্চলে কৃষকদের মুখে হাসি ফোটানোর জন্য সমগ্র রাজনৈতিক জীবন জড়িয়ে নিবিদেশ প্রাণ ছিলেন। তিনি 1937 সালে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর ঋণ সলিসি বোর্ড গঠন করে জমিদার ও গ্রাম্য মহাজনদের শোষণ করে কৃষকদের রক্ষার বলিষ্ঠ ভূমিকা রাখেন। কৃষকদের সুবিধার্থে তিনি 1938 সালে প্রজাস্ত আইন এবং 1940 সালে মহাজদি আইন পাশ করেন। বাংলায় অবহেলিত জনসমাজের মাঝে শিক্ষা বিস্তারে ফজলুল হক ভূমিকা রেখেছেন। তিনি রাজনৈতিক প্রথা ও দূরদর্শিতা কাজে লাগিয়ে বুঝাতে পেরেছেন যে বাঙালি জাতির সর্বাঙ্গীন উন্নতি ও আগ্রহের জন্য শিক্ষা প্রয়োজন। আধুনিক শিক্ষা ও জ্ঞান বিজ্ঞানের উন্নতি না থাকলেও বাংলার মুসলমানদের উন্নতি সম্ভব হবে না। তাই তিনি 1906 সালে সর্বভারতীয় শিক্ষা সম্মেলন আহ্বান করেন। এই সম্মেলনে তিনি আধুনিক ও বিজ্ঞানসম্মত প্রচলন শিক্ষা গুরুত্ব দেন। 1903 সালে তিনি বেঙ্গল আইন পরিষদ শিক্ষা পরিষদ পেশ করেন এবং অক্লান্ত প্রচেষ্টায় কলকাতা টেইলর হোস্টেল ও কারমাইকেল হোস্টেল এবং বেকার হোস্টেল প্রতিষ্ঠা করে। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও
ফজলুল হক হল প্রতিষ্ঠাতা শেরে বাংলা অবস্থান অবিস্মরণীয়। এছাড়াও কলকাতা ইয়াসমিন কলেজ ও মুসলিম শিক্ষা তহবিল গঠনে তার অবদান রয়েছে। মহিলাদের জন্য লেডি ব্রেবুন কলেজ ও ইডেন মহিলা কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি নারী শিক্ষায় অবদান রেখেছেন। রাজনৈতিক ক্ষেত্রেও তার অবদান খুবই তাৎপর্যপূর্ণ। সমসাময়িক কালে রাজনৈতিক তিনি বাঙালিদের প্রতিনিধিত্ব করেন। মানবতাবাদী ও অসাম্প্রদায়িক রাজনৈতিক ধারক শেরেবাংলা একে ফজলুল হক বাঙালির রাজনৈতিক চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে। ব্রিটিশ শাসনকালে তিনি অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী 1937 থেকে 1943 হিসাবে দায়িত্ব পালন করেন। শেরেবাংলা একে ফজলুল হক 1940 সালে ঐতিহাসিক লাহোর প্রস্তাবের মাধ্যমে রাজনৈতিক প্রথা ও বাঙাল ব্যক্তিত্বের স্বাক্ষর রাখেন। তিনি স্বক্ষাবিত লাহোর প্রস্তাবের ভিত্তিতে 1947 সালে ভারতবর্ষ বিভক্ত হয়ে বাংলা ও পাকিস্তান নামে দুইটি স্বাধীন রাষ্ট্র সম্ভব ঘটে। লাহোর প্রস্তাবের মাধ্যমে স্বাধীন বাংলাদেশে বীজ নিহিত হয়। এরপর আমরা দেখব হোসেন শহীদ সোহরাওয়ার্দীর রাজনৈতিক অবদান। বাংলা মানুষের মুক্তি ও উন্নয়নের জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অবদান অতুলনীয়। তিনি একজন শ্রমিক নেতা হিসেবে কলকাতার রাজনৈতিক জীবন শুরু করেন। অল্প সময়ের মধ্যে নাবির রেল কর্মচারী, পাটকল ও সুতাকল কর্মচারী, রিক্সা ও গাড়ি চালক সহ বিভিন্ন পেশার মেহনতি মানুষ নিয়ে 36টি ট্রেড ইউনিয়ন গড়ে তোলে। তিনি 1923 সালে চিত্তরঞ্জন দাসের উদ্দেশ্যে বেঙ্গল প্লাটো সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই চুক্তিতে বাংলায় হিন্দু ও মুসলিম মধ্যকার সম্পত্তির ব্যবধান দূর করার জন্য সম্মতি হয়েছিল। হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন গণতন্ত্রময় রাজনৈতিক গণতান্ত্রিক ধারণা চালু করে মনসে তিনি পাকিস্তানের প্রথম শক্তিশালী বিরোধী দল সৃষ্টি করে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী মুসলিম লীগের সাধারণ সম্পাদক হিসেবে 1937 থেকে 1943 সাল পর্যন্ত সংগঠিত করেন অসাধারণ অবদান রাখে। 1949 সালে 23শে জুন পাকিস্তানের প্রথম ও প্রধান বিরোধী দল আওয়ামী লীগ পরবর্তীতে আওয়ামী লীগ প্রতিষ্ঠানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার আইন মন্ত্রী থাকা অবস্থায় পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়ন করে। পাকিস্তানের সৃষ্টির 9 বছর পর 1956 সালে তিনি প্রচেষ্টায় 1956 সালের সংবিধানের 214 নং অনুচ্ছেদে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়। হোসেন শহীদ সোহরাওয়ার্দী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জনগণের সংগঠিত হওয়ার ক্ষেত্রে অনুপ্রেরণামূলক আদর্শ রেখে গেছেন। এরপর আমরা দেখব জন অধিকার প্রতিষ্ঠান ও কৃষক সংগ্রাম পরিচালনা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ভূমিকা। জন অধিকার প্রচেষ্টা ও কৃষক সংগ্রাম পরিচালনা মৌলানা আব্দুল ভাসানী অসাধারণ ভূমিকা পালন করেছে। মৌলানা আব্দুল ভাসানী বাস্তব জীবনে রেখেছেন তৎকালীন জমিদার প্রথা ও বাঙালির উপর অত্যাচার নির্যাতন ভয়াত চিত্র। তিনি নিজেকে এসব নির্যাতনের শিকার হয়েছেন। এ কারণে তিনি কণ্ঠ জনগণের এসব নির্যাতন আদায়ের জন্য দরিদ্র কৃষকের পক্ষে সোচ্চার হয়ে ওঠে এবং মৌলানা আব্দুল ভাসানী রাজশাহীর ধর্মঘটের জমিদার, রাজশাহীর ধূপঘাটের জমিদার, আচ্ছা এটা মনে রাখবা, টাঙ্গাইলে সন্তেশের জমিদার ও গৌরীপুরের মহারাজা ও পাবনার সুদক্ষর মহাজনদের বিরুদ্ধে কার্যক্রমে কৃষক আন্দোলন ও বিদ্রোহ সংগঠন করেছে। তিনি নিরস্ত, অবহেলিত, অশিক্ষিত, অসহায় কৃষকদের অধিকার সচেতন করে তোলার জন্য বিভিন্ন স্থানে কৃষক সম্মেলন করেন।
1937 সালে আসামে লাইন প্রথা নামে একটি নিপীড়নমূলক প্রথা চালু করেন। আসামি ভাসানী এই প্রথার বিরুদ্ধে তিনি প্রতিবাদ গড়ে তোলেন। অবশেষে 1945 সালে এই প্রথা বাতিল হয়। 1945 থেকে 1946 আসাম জুড়ে বাঙালির বিরুদ্ধে বাংলা খেদাও আন্দোলন শুরু হয়। এই সময় ভাসানী স্থানীয় বাঙালিদের রক্ষা করার জন্য তিনি বিভিন্ন স্থানে ঘুরে এই আন্দোলনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তোলেন। এছাড়া তিনি সমগ্রবাদী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সোচ্চার ও জন অধিকার প্রতিষ্ঠানে ব্রতী হন। স্বাধীন পাকিস্তান প্রতিষ্ঠানের পর পশ্চিম পাকিস্তানের শাসনপূর্ব এদেশের কৃষক, শ্রমিক তথা অপমর জনসাধারণের উপর শোষণ ও নির্যাতন চালায়। এ অবস্থায় তিনি পূর্ব বাংলা পরিষদের শাসন মাতৃভাষা মর্যাদা প্রতিষ্ঠা সুশাসন প্রতিষ্ঠানের লড়াইয়ে ভাসানী ছিল অপসনীয় ও নিবেদিতপ্রাণ। স্বাধীন বাংলাদেশের প্রচেষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান। স্বাধীন বাংলা প্রচেষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত ভূমিকা পালন করে। মূলত তার সুযোগ্য নেতৃত্ব বাংলাদেশের স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের রাষ্ট্র প্রতিষ্ঠানের প্রতিটি আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে। 1966 সালে তার উত্থাপিত 6 দফা দাবিতে বাঙালির আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটে এবং বাঙালি নিজেদের অধিকার সম্পর্কে সংযত হয়ে ওঠে। 1970 এর আন্দোলনে মৌলানা আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করলে বঙ্গবন্ধু ক্ষমতা যেতে পারেনি। এর পরপরই সরকার অন্যায় ও বিচারের বিরুদ্ধে যেসব সোচ্চার হয়ে ওঠে ও অসহযোগী আন্দোলনে ডাক দেয়। এরও পক্ষাতে তিনি 1971 সালে 7 মার্চ ঢাকায় তৎকালীন রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ প্রদান করে এবং সেখানে প্রত্যক্ষভাবে স্বাধীনতা ডাক দেন। তার ভাষণ বাঙালি জাতিকে স্বাধীনতার মঞ্চে উজ্জীবিত করে তোলে। পরবর্তী 26শে মার্চ প্রথম প্রহরে পাক হানাদারের হাতে বন্দী হওয়ার পূর্বে তিনি স্বাধীনতা চূড়ান্ত ঘোষণা প্রদান করে। বঙ্গবন্ধু এই ঘোষণায় সাড়া দিয়ে বাংলাদেশের আপামর জনসাধারণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। দীর্ঘ 9 মাস সশস্ত্র যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয় এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অসাম্য ও অনন্য। এখন আমরা দেখে নিই এক নজরে পুরো রাজনৈতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশের স্বাধীনতা লাভের সম্পূর্ণ তথ্যগুলো। হাজী শরীয়উদ্দিন ঘটনা সাল বলে দেব। 1781 সালে হাজী শরীয়উদ্দিন বর্তমান মেদিনীপুর জেলায় শিবচর উপজেলায় পাচ্চার ইউনিয়নে বাহাদুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কত সালে? 1781। 1838 তার বিরুদ্ধে ডাকাতি হামলা রুজু হয় এবং 1840 সালে হাজী শরীয়উদ্দিন মৃত্যুবরণ করে। 1846 সালে হাজী শরীয়উদ্দিন সমর্থন করা নীলকণ্ঠীর উপর দুঃসাহসিক আক্রমণ চালায়। কার উপর? নীলকণ্ঠীর উপর। ঘটনা আমরা দেখি। 1884 সালে তিনি অবসর গ্রহণ করে এবং 1893 সালে 10 জুন তিনি মৃত্যুবরণ করে। এটা কার ঘটনা? এটা হলো নবাব আব্দুল লতিফ। সাল ও ঘটনা। 1828 সালে নবাব আব্দুল লতিফ ফরিদপুর জেলায় রাজপুর গ্রামে জন্মগ্রহণ করেন। 1849 ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে চাকরিতে প্রবেশ করেন। 1854 থেকে 1867 ডেপুটি কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। 1862 বাঙালি আইন পরিষদ সদস্য নির্বাচন হয়। 1863 সালে মুসলিম সাহিত্য সমিতি নামে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান করে এবং 1863 কলকাতা বিশ্ববিদ্যালয় ফেলো নির্বাচনে
নির্বাচিত করা হয়। 1863 তিনি কলকাতা মেহমেডীয় লিটারারি সোসাইটি প্রতিষ্ঠা করে। 1880 সালে ব্রিটিশ সরকার তাকে নবাব ও নবাব বাহাদুর উপাধি ভূষিত করে। এবং দেখে নেই শেরে বাংলা একে ফজলুল হক। 1873 26শে অক্টোবর বরিশাল জেলায় বর্তমান ঝালকাঠি জেলা রাজাপুর উপজেলায় সাতুরিয়া গ্রামের নানা বাড়িতে শেরে বাংলা একে ফজলুল হক জন্মগ্রহণ করেন। কার বাড়িতে? নানার বাড়িতে। 1895 তিনি গণিতে MA ডিগ্রি লাভ করে। 1906 সালে কলকাতা হাইকোর্ট আইন ব্যবস্থা যোগ দেয়। 1912 সালে মুসলিম লীগ যোগদানের মধ্যে দিয়ে রাজনৈতিক স্বায়ত্তভাবে জড়িয়ে পড়েন। 1913 সালে বাঙালি প্রদেশের আইন পরিষদ ও সর্বভারতীয় আইন পরিষদ সদস্য নির্বাচন হন। 1916 সালে লক্ষ্মী চুক্তি সম্প্রদায়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1918 সালে নিখিল ভারত মুসলিম লীগ সভাপতি নির্বাচিত হন। 1924 সালে প্রতিষ্ঠিত পরিষদে শিক্ষামন্ত্রী নিয়োজিত হন। 1930 সালে তিনি নিখিল বঙ্গে প্রজা সমিতি প্রতিষ্ঠা করে। 1937 সালে যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়। 1938 সালে তার প্রচেষ্টায় বাঙালি প্রজন্মের আইন পাশ করে। 1940 সালে ঐতিহাসিক লাহোর প্রস্তাব পেশ করেন এবং 1955 সালে তিনি পাকিস্তান কেন্দ্রীয় সরকারের মন্ত্রী হন এবং 1956 থেকে 58 তিনি পূর্ব পাকিস্তানের গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেন। এই ছিল রাজনৈতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশের স্বাধীনতা লাভ। তৃতীয় অধ্যায় শেষ। তোমরা সকলে ভিডিওটি দেখবা বারবার করে এবং দরকার হলে 2x দিয়ে করবা। ইনশাল্লাহ আগামী পরীক্ষাতে 100% কমন আসবে। যা প্রশ্ন হয় সব এখান থেকে হয়, এই টপিকের উপরে হয়। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।